ব্যস্ত শহরের কোলাহলের মাঝে হঠাৎ শুরু হয় একের পর এক আজব আর রহস্যময় খুন। খুনি শুধু মানুষ হত্যা করেই থামছে না, বরং এমন নিষ্ঠুরভাবে লাশ পুড়িয়ে দেয় যেন প্রতিটা শিখায় জ্বলে ওঠে বহু বছরের জমে থাকা ব্যক্তিগত ক্ষোভ। শহর জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পুলিশ পায় শুধু পোড়া দেহাবশেষ আর অস্পষ্ট কিছু সূত্র, কিন্তু খুনির পরিচয় থেকে যায় অন্ধকারে। ঠিক এই সময়ই শহরের আরেক প্রান্তে সম্পূর্ণ ভিন্ন এক গল্প চলছে। প্রেমে ডুবে আছে দুই কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী। তাদের পৃথিবী স্বপ্ন, হাসি আর ভবিষ্যতের চিন্তায় মশগুল। চারপাশের ভয়াবহ এই খবর যেন তাদের এখনো ছুঁতে পারেনি। তারা জানেও না এই রোমান্টিক গল্পের আড়ালে ধীরে ধীরে ঘনিয়ে আসছে এক অশুভ ছায়া। কারণ সেই ভয়ঙ্কর সাইকো খুনি দূর থেকে নজর রাখছে তাদের উপর। প্রশ্ন একটাই, এই ভালোবাসার গল্প কি শেষমেশ রক্ত আর আগুনের ছায়ায় ঢেকে যাবে, নাকি এই রহস্যের শেষটা হবে এমন কিছু যা কেউ ভাবলেও শিউরে উঠবে? এমনই ভরপুর সাসপেন্স, অকল্পনীয় কিছু টুইস্ট, রোমান্টিক থ্রিল আর সাইকোলজিক্যাল থ্রিলারে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব। নামটা পড়ে নেন, আমি বলতে পারবো না। রাত বেশ গভীর। শহরের সবাই বেশ ক্লান্তি নিয়ে যার যার ঘরে চলে গেছে। নির্জন এক বাড়িতে তখন একটা মেয়ে হেডফোনে গান শুনতে শুনতে ডিনারের জন্য সবজি কাটছে। হঠাৎই দেখা যায় মেয়েটার পেছনে কালো হুডি আর অদ্ভুত মাস্ক পরা একটা লোক ভারী এক হাতুড়ি নিয়ে দাঁড়ানো। মেয়েটা অবশ্য এসব কিছুই টের পায় না। রহস্যময় সেই লোক আচমকাই এগিয়ে এসে সেই ভারী ধাতব জিনিসটা দিয়ে মেয়েটার মাথায় জোরে একটা বাড়ি মারে। কলেজ পড়ুয়া দুই নিব্বানিব্বি ক্লাসরুম বন্ধ করে গল্পে মশগুল। বাকি স্টুডেন্ট আর টিচাররা এসে এক নাগারে দরজা ধাক্কালে মেয়েটা বিরক্ত হয়ে সবাইকে থামতে বলে। তবে বাইরে টিচার দাঁড়ানো বুঝতে পেরে ছেলেটা মেয়েটাকে বলে, তুমি পেছনের বেঞ্চে গিয়ে লুকিয়ে পড়ো। বলেই ছেলেটা দরজা খুলে বাহানা করে যে সে পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছিল। টিচার রেগে বলে, আমি তো একটা মেয়ের গলা শুনলাম। টিচারকে পাত্তা না দিয়েই ছেলেটা চলে যায়। সবাই ক্লাসে ঢুকতেই ছেলেটার ইশারায় মেয়েটা ভিড়ে মিশে যায়। হিরোর মতো ভাব নেওয়া এই ছেলের নাম হলো দেবা। কলেজে মারামারির লিস্টে সে 1 নম্বরে আছে। তার সাথে তার গার্লফ্রেন্ড বিন্দুও মারপিট করে বেড়ায়। সারাদিন দেবাকে জ্বালানোর জন্য দেবা বিন্দুকে শাকচুন্নি বলে ডাকে। এটা শুনে অন্যান্যরাও বিন্দুকে সেই নাম নিয়ে ডাকলে বিন্দু উল্টা দেবার ওপর রেগে যায়। দেবা রাগ ভাঙাতেই বিন্দু এক লাফে দেবার কাঁধে চড়ে বসে। সবসময় এরা এমন চিপকে থাকে যে ভুলেই যায় তারা কলেজে আছে আর সেখানে কিছু নিয়ম কানুন আছে। এভাবে প্রতিনিয়ত নিয়ম ভাঙার জন্য প্রিন্সিপাল দেবার বাবাকে ডেকে জিজ্ঞেস করে, দেবা কি আদৌ কাউকে ভয় পায়? দেবার বাবা মাথা নত করে জিজ্ঞেস করে, কি হয়েছে? প্রিন্সিপাল বলে, কোনটা বাদ দিয়ে কোনটা বলবো? মারপিটের কথা না হয় বাদই দিলাম, কলেজের কিছু নিয়ম তো আছে। সারাদিন ওই মেয়েকে কোলে করে ঘুরে, রুম বন্ধ করে গল্প করে। দেবা কলেজের টপার না হলে ওকে কলেজ থেকে বের করে দিতাম। কত মানুষ ওর নামে কমপ্লেন করেছে, কিন্তু লিখিত অভিযোগ দেওয়ার সাহস কারণ নেই, কারণ সে সবাইকে ভয় দেখিয়ে চুপ করিয়ে দেয়। টিচারদের সাথে বেয়াদবি করে, কাউকে সম্মানও করতে জানে না। এই যে এই টিচারের হাতটা মুড়ে দিয়েছিল। এমন চললে বাকিরাও তো 2 দিন পরে এসে এসবই করবে। আপনি আসলে ছেলেকে ভালো শিক্ষা দিতে পারেননি। দেবার বাবা ক্ষমা চেয়ে বলে, আসলে ও একটু বদমেজাজি, কিছু বললেই বাসা ছেড়ে চলে যেতে পারে। 1 সপ্তাহ সময় দিন, সময় বুঝে ওর সাথে কথা বলে ওকে বোঝাবো। প্রিন্সিপালের রুম থেকে বের হওয়ার সময় বাবা দেখে দেবা সত্যি মেয়েটাকে বাইকের পেছনে বসিয়ে ঘুরছে। লাজ লজ্জা ভুলে মেয়েটাও দেবার সাথে একদম চিপকে বসে আছে। আসলে কলেজের প্রথম দিকে দেবার বেপরোয়া হয়ে ঘোরাফেরা, কাউকে পরোয়া না করার মতো আচরণ, আর কিছু হলেই গুন্ডাদের মতো মারপিট করা, এসব দেখেই বিন্দুর দেবাকে বেশ ভালো লেগে যায়। তাই দেবার নজরে পড়তে তার বাইকের উপরে গিয়ে বসে পড়ে। দেবা আবার তার বাইককে সবচেয়ে বেশি ভালোবাসে, তাই বেশ কয়েকবার বিন্দুকে সরিয়ে দিত। এতেও কাজ না হলে দেবার নজরে আসার জন্য একদিন ইচ্ছা করে বিন্দু তার গাড়ি দিয়ে দেবার বাইককে ধাক্কা মারে। দেবা প্রচন্ড রেগে বিন্দুর গাড়ির কাঁচ ভেঙে ফেলে। বিন্দু দেবার চিৎকারে ভয় পেয়ে দেবাকে পেছন থেকে জড়িয়ে ধরে। সেই থেকেই শুরু হয় তাদের ভালোবাসার গল্প। সবসময় একসাথে ঘুরে বেড়ানো, রাতভর ফোনে কথা বলা। দেবার গার্লফ্রেন্ড হওয়ায় বিন্দুর সাথে কেউ কথা বলার সাহসই পায় না। আগে যারা বিন্দুর ড্রামা দেখে বোরিং ফিল করে চলে যেত, দেবার ভয়ে তারা এখন গ্যালারিতে বসে ভালো না লাগলেও হাততালি দেয়। এক মেয়ে দেবার নাম্বার নিতে আসলে বিন্দু গিয়ে মেয়েটা চুল ধরে ইচ্ছা মতো মারে। মেয়েটাও বড় লোকের মেয়ে হওয়ায় কিছুক্ষণ পরে দলবল নিয়ে এসে দেবার টিমকে মারতে থাকে। বাবা মায়ের অজান্তে
জানতেই বিন্দুকে বাসায় ঘুরতে নিয়ে আসে। এদের যখন যা খুশি তাই করে বেড়ায়, কাউকে কোনো তোয়াক্কাই করে না। কলেজ হোক বা শপিং মল, সব জায়গায় চিপকে থাকে আর লোকজন তাদের দেখে বিব্রত হয়। এভাবেই চলে যাচ্ছে তাদের লাভ লাইফ। একদিন রাতে দেরি করে বাসায় ফিরে বাবা জিজ্ঞেস করে, এত দেরি কেন করলে? দেবা বলে, বন্ধুদের সাথে ড্রিঙ্কস করছিলাম। মা বকা দিয়ে বলে, আমাদের সম্মানে মিথ্যাই না হয় বলতে। দেবা বলে, বন্ধুদের সাথে ড্রিঙ্কস করছিলাম, তা কি এমন বলবে যে এত রাতে জেগে আছো? বাবা জানায় তাকে প্রিন্সিপাল ডেকেছিল। সে বলেছে তুমি ভালো পড়াশোনা করছো, কিন্তু কলেজে যে ঝামেলা করছো সেটাও জানিয়েছে। দেবা বলে, কলেজে গেলে এসব তো হবেই, তা তোমরা কি বিন্দুকে নিয়ে কিছু জানতে চাচ্ছ? আমরা একে অপরকে ভালোবাসি। বাবা বলে, তাই বলে এমন কোলে নিয়ে বসতে হবে? মানুষ কি বলবে? দেবা বিরক্ত হয়ে বলে, আমি লোক দেখানোর জন্য কিছু করি না। আমি যদি আমার ভালোবাসার মানুষের সাথে বসতেই না পারি তাহলে ভালোবাসার দরকার কি? বাবা মাকে বলে, তোমার ছেলে কলেজে যা করে তা আমার বলতেও লজ্জা লাগছে। দেবার এবার ওই প্রিন্সিপালের উপরে প্রচন্ড রাগ হয়। বাবা হাত জোর করে বলে, আমাদের মাথা নত হয়, দয়া করে এমন কিছু করবে না। আমাদের সম্মানটাই সব। কেউ যদি আমাদের অপমান করে তাহলে বাঁচার ইচ্ছাই থাকবে না। দেবা রেগে ভাতের থালা ফেলেই রুমে চলে যায়। ছেলে যেন বাসা ছেড়ে যেতে না পারে তাই বাবা মেইন দরজায় তালা দিয়ে দেয়। রহস্যময়ী সেই খুনি তখন রাতের অন্ধকারে এক বাসার তালা ভেঙে কুকুরকে মেরে ভেতরে যায়। বাসায় একটা মেয়ে সোফায় বসে রিলস দেখায় ব্যস্ত ছিল। হঠাৎই খুনি এসে তার সেই ত্রিশূল দিয়ে বাড়ি মেরে মেয়েটাকে অজ্ঞান করে টানতে টানতে নিয়ে নৃশংসভাবে তার আঙ্গুলগুলো কেটে ফেলে। সকালে বের হওয়ার সময় দেবা দেখে দরজায় তালা দেওয়া। মাকে ডাক দিতেই মা তালা খুলে বলে, এমন কিছু করিস না যেন তোর বাবার মাথা নত হয়ে যায়। সে আমাদের জন্য অনেক করেছে। বের হতেই দেখে অলোক মায়ের জন্য গিফট নিয়ে এসেছে। মা নিতে না চাইলে দেবা বলে, নিয়ে নাও, তুমি ছাড়া এই এতিমের আর কে বা আছে? মা বকা দিয়ে বলে, এমন বলতে হয় না। দেবা বিরক্ত হয়ে বলে, সব সময় অন্যের কথা চিন্তা না করে নিজের মতো করে জীবন কাটাও। তখনই এক চাচা পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। সে কথাটা শুনে বলে, ভালোই বলেছ। যাই হোক, আজ কেসের হিয়ারিং, তাই উকিলের কাছে যাচ্ছি। কলেজে বিন্দু হঠাৎ এসে দেবার কোলে বসে পড়ে। দেবার মায়ের বলা কথা মনে পড়তেই বিন্দুকে সাইডে বসতে বলে। বিন্দু অবাক হয়ে তাকাতেই দেবা বাহানা করে, একটা মেয়ে ফ্লার্ট করছে তো তাই তোমাকে সরিয়ে দিলাম। বিন্দু রেগে বলে, কে সেই মেয়ে? তার হাত পা ভেঙে দিব। তিনটা মেয়েকে পাশ থেকে যেতে দেখতেই বিন্দু একজনের উপরে পাগলের মতো চিৎকার করে। দেবার বন্ধুরা তাড়াতাড়ি করে সেখান থেকে পালায়। এই মেয়ের জন্য তারা আর মার খেতে পারবে না। বিন্দু আবারও কোলে বসতে গেলে দেবা তাকে পাশে বসায়। বিন্দু জিজ্ঞেস করে, এমন করছো কেন? আমি এই সব তো তোমার জন্যই করি। তুমি যদি আমাকে ছেড়ে অন্য কারোর কাছে চলে যাও সেটা আমি মানতে পারবো না। তাহলে কি এখন আমরা লুকিয়ে লুকিয়ে দেখা করব? দেবা বলে, না, কিন্তু আমাকে একটু সময় দাও। বিন্দু এবার মন খারাপ করেই চলে যায়। কলেজে বিন্দু দেবাকে আসতে দেখে তাকে রাগানোর জন্য দেবার এক বন্ধুর কোলে বসে পড়ে। দেবার তো এবার মাথায় গরম হয়ে যায়। বিন্দুকে কিছু না বলেই বন্ধুকে গিয়ে এক নাগারে চড় মারতে থাকে। বিন্দু অনেকবার বলে এটা সে ইচ্ছা করে করেছে, কিন্তু দেবা কোনো কথাই শোনে না। দেবা প্রচন্ড রেগে বলে, আমি যদি মানা করে দিই তাহলে কি তুমি গিয়ে অন্য কারোর সাথে সম্পর্ক করবে? তখনই একজন এসে বলে, অলোককে প্রদীপ মারছে। দেবা প্রচন্ড রেগে প্রদীপের কাছে গিয়ে এক ঘুষিতে তার নাক ভোঁচকে সবাইকে জানিয়ে দেয়, কেউ দেবার পরিবার আর তার বন্ধুদের দিকে চোখ তুলে তাকালে সে চোখ উপড়ে ফেলবে। কিন্তু একটু আগেই সে গার্লফ্রেন্ডের জন্য তার বন্ধুকেই মেরেছে। তার রাগ ভাঙাতে একসাথে বসে রাতে ড্রিঙ্কস করছে। বিন্দু বারবার কল দিলে দেবা বারবার কল কেটে দেয়। বিন্দু এবার সোজা সেখানে এসে দেবাকে জড়িয়ে ক্ষমা চাইলে দেবাও সব রাগ ভুলে ক্ষমা চায়। দুজন আবারও এক হয়ে যায়। কিছুক্ষণ পর দুজন এক পাহাড়ের চূড়ায় গাড়ির উপরে শুয়ে আকাশ দেখছে। দেবা একবার চোখ খোলে তো আর একবার বন্ধ করে। বিন্দু অবাক হয়ে জিজ্ঞেস করে, এটা কি করছো? দেবা হেসে বলে, তোমাকে দেখতে দেখতে ঘুমালে শান্তি লাগে। বিন্দু বলে, তাহলে বিয়ে করে নাও, রোজ আমাকে দেখে ঘুমাবে। দেবা বলে, জানো আমার একটাই স্বপ্ন, বাবা মা, দেবা, বিন্দু আর তাদের ছোট্ট একটা মেয়ে থাকবে। দেবার খুশি থাকার জন্য এইটুকুই যথেষ্ট। বিন্দু মজা করে বলে, তুমি তো এখন বয়স্কদের মতো কথা বলছো। বিন্দু জিজ্ঞেস করে, তা তুমি যে আমার উপর রেগেছিলে, তোমার আমাকে মারতে মন চাইনি? দেবা বলে, আমি তোমাকে ভালোবাসি, তাই কখনোই মারতে পারবো না। বিন্দু অনেক খুশি হয়ে বলে, ছোটবেলায় বাবা আমাকে একবার মেরেছিল। সাথে সাথে বিন্দু আপেল কাটা ছুরি বাবার পায়ে ঢুকিয়ে দেয়। তখনই বিন্দু বুঝতে পারে তাকে কেউ বকা দিলে তার প্রচন্ড রাগ হয়। আচ্ছা দেবা, আমি সবার সামনে তোমার সাথে আর বসতে পারবো না। দেবা কিছু একটা চিন্তা করে বলে, কাল আমার বাসায় চলে আসবে। এক মেয়ে অফিস থেকে ফেরার পথে ফোনে কথা বলছে। এক বন্ধু তাকে পার্টির জন্য ইনভাইট করে। মেয়েটা বাসায় ফিরে রেডি হতে গেলে দেখা যায় সেই খুনি মেয়েটার গাড়ির ডিগিতেই লুকিয়েছিল। মেয়েটা কিছু বুঝে ওঠার আগেই খুনি ডিগি থেকে বের হয়ে মেয়েটাকে মেরে তার আঙ্গুল কেটে ফেলে। আঙ্গুলের
রক্ত দিয়ে আয়নায় কিছু একটা লেখার পর মেয়েটাকে কেরোসিন ঢেলে জ্যান্ত পুড়িয়ে দেয়। মেয়েটা চিৎকার করতে থাকে আর মানুষরূপী শয়তানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখে পৈশাচিক আনন্দ নেয়। দেখা যায় আয়নায় লেখা আই অ্যাম গড, নাউজুবিল্লাহ। এই ঘটনা পুলিশের কাছে গেলে এসিপি বিশ্বাস করতে চায় না যে এটা সিরিয়াল কিলারের কাজ। নন্দিনী জানায় এটাই তো সত্য, কারণ আগের কেসের প্যাটার্ন একই রকমের ছিল। খুনি কোনো ক্লুই রাখিনি, কিন্তু আমি 100% শিওর দুইটা খুন একই লোক করেছে। রাহুল বলে দুইটা কেসেই খুনি ভিকটিমকে প্রথমে মাথায় আঘাত করে, তারপর টেনে নিয়ে আগুনে পুড়িয়ে দেয়, এরপর দেওয়ালে রক্ত দিয়ে লিখে যায়। তাছাড়া লাশের পাশে চেয়ারও থাকে, মনে হয় সে বসে বসে এসব দেখে পৈশাচিক আনন্দ নেয়। এটা কোনো সাইকোপ্যাথের কাজ। এসিপি জিজ্ঞেস করে এমনও তো হতে পারে দুই ভিকটিমের একই শত্রু ছিল। রাহুল বলে এটা সম্ভবই না, আমরা সব দিক থেকে খোঁজ নিয়েছি। এই দুই ভিকটিম ডিরেক্টলি বা ইনডিরেক্টলি কেউ কাউকে চেনে না। রাহুল জানায় অফিসার ভারত এখন সাসপেনশনে আছে। এসিপি ভারতকে এই কেস দিতে চাইলে রাহুল বলে সময় দিলে সেই এই কেস সলভ করতে পারবে। এসিপি তবুও ভারতকেই কেসটা দিতে চায়, কারণ বিষয়টা মিডিয়ায় ছড়িয়ে পড়লে অনেক ঝামেলা হবে, তাই দ্রুত কেস ক্লোজ করতে হবে। রাহুল বলে ভারত স্যারের সাথে আমার সম্পর্ক ভালো না, একবার সে আমাকে সবার সামনে ঝাড়ি দিয়েছিল। এসিপি হেসে বলে ওর ওই একটাই সমস্যা, তাছাড়া সে খুব ভালো অফিসার। নন্দিনীও রাজি হয়ে যায়। এসিপি যাওয়ার পর রাহুল নন্দিনীকে লাঞ্চের জন্য ইনভাইট করলে নন্দিনী মানা করে দেয়। আসলে রাহুল নন্দিনীকে পছন্দ করে, কিন্তু ভয়ে মনের কথা বলতে পারছে না। রাহুল ভারতকে কল দিয়ে কালি জয়েন করতে বললে ভারত উল্টা ঝাড়ি দিয়ে কলটা কেটে দেয়। দেবা বিন্দুকে শাড়ি পরিয়ে ভদ্র মেয়ে সাজিয়ে বাসায় নিয়ে আসে। বাবা মায়ের সামনে তাকে রিং পরাতে গেলে বিন্দু বলে তার এঙ্গেজমেন্ট নিয়ে কত স্বপ্ন ছিল, যে দেবা কলেজের সবার সামনে তাকে প্রপোজ করবে। দেবা বলে পরে কলেজের সামনে আবারও আংটি পরাবো। দুজনকে আংটি পরানোর পর দেবার বাবা আর মাকে বলে তোমাদের সমস্যার সমাধান হয়ে গেল। মানুষ কি বলবে সেই চিন্তায় আমি আমার ভালোবাসাকে লুকাতে পারবো না। কেউ কিছু জিজ্ঞেস করতে আসলে বলবে আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে, ছেলে চাকরিও পেয়ে গেছে, কলেজ শেষ হলেই জয়েন করবে, তখনই আমরা বিয়ে করব। বাবা জিজ্ঞেস করে আমাদের মতামতের কি কোনো গুরুত্ব নেই? দেবা সাবলীল ভাবেই বলে সেই জন্যই তো তোমাদের সামনে রিংটা পরালাম, না হলে তো পালিয়ে বিয়ে করে আসতাম, বলেই কলেজের জন্য বের হয়ে যায়। দেবার মা বেশ খুশি, কিন্তু বাবা হতাশ হয়ে বলে হঠাৎ একটা মেয়েকে নিয়ে এসে বলছে এটা তোমাদের বৌমা। বাবার ভয় হচ্ছে যে প্রিন্সিপালের কথাই আবার সত্য না হয়ে যায়, যে এই ছেলে একদিন পরিবারের মান সম্মান ডুবাবে। বিন্দু নাচতে নাচতে বের হওয়ার সময় দরজায় হঠাৎ শিবাকে দেখে আটকে ওঠে। দেবা বাইকে উঠে জানায় ওটা মায়ের দত্তক নেওয়া সন্তান, ওর পুরো পরিবার কোনো এক কারণে নিজেদেরকে পুড়িয়ে শেষ করে দেয়, কিন্তু সেবা সেদিন বেঁচে গিয়েছিল। তার চোখের সামনে এসব হওয়ায় সে ট্রমায় চলে যায়। 2 বছর আগে গরমের জন্য রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গেলে মা তুলে নিয়ে এসে পানি আর খাবার দেয়। সেই থেকেই আমাদের বাসায় ওর ঠিকানা হয়ে গেছে। ও মাকে অনেক ভালোবাসে। একবার এক সবজিওয়ালা মায়ের সাথে জোরে জোরে কথা বলছিল, তাই তাকে সে পুরো শহরে তাড়া করে বেরিয়েছিল। ওর সামনে কেউ মায়ের সাথে উঁচু গলায় কথাও বলতে পারে না। দেবার বাবা প্রার্থনা করে যে এই মেয়ে যেন তাদের বাসার বউ না হয়। পথে চলতে চলতে হঠাৎ একটা গাড়ি দেবার সামনে আসতেই জোরে ব্রেক করে। বেচারা দেবা এ যাত্রায় বেঁচে যায়। গাড়িওয়ালাকে ঝাড়ি দিতে গেলেই দেখে এটা তারই কাজিন তুষার। সে কানাডা থেকে 3 দিন আগেই এসেছে। এক দোকানে এসে দেবা বিন্দুকে বলে তুষার দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান মানুষ, যা চায় তাই পায়। ওর বাবার অঢেল টাকা আছে, তবুও তার কোনো অহংকার নেই, আর আমাকে দেখো একটা বখাটে হয়ে গেছি। বাবা সবসময় বলে ওর থেকে কিছু শিখতে। তুষার বেশ লজ্জা পেয়ে যায়। দেবা জিজ্ঞেস করে আবার যাবে নাকি? তুষার জানায় সে ছুটিতে 2 মাসের জন্য এসেছে। যাওয়ার আগে বাবা মা তার বিয়ে দিতে চাচ্ছে। পরিবার একটা মেয়েও দেখেছে। দেবা বলে তুমি কত লাকি, তোমার মতো ছেলের জন্য মেয়ের বাবা মা লাইন দিয়ে দাঁড়ায়, আর আমার মতো ছেলেরা মেয়ে পটালেও বাবা মা মানবে না। অবশ্য এত সহজে সবকিছু পেলে জীবন তো পানসা হয়ে যায়, তাই না? বিন্দু বলে তোমাকে তো আমিই পটিয়েছি, তোমার তো কোনো কষ্টই হয়নি। যাই হোক, দেরি হয়ে যাওয়ায় দেবা আর বিন্দু কলেজের জন্য বের হয়ে যায়। ভারত থানায় আসতেই এসিপি সিরিয়াল কিলারের কেসের কথা জানায়। রাহুল আর নন্দিনী কেসের সব আপডেট জানানোর পর ভারত বলে আমার মনে হয় না এটা কোনো সিরিয়াল কিলারের কাজ, আগে জানতে হবে এদের মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা। রাহুল জানায় কোনো যোগসূত্র এখনো পাওয়া যায়নি। ভারত চিৎকারি করে বলে তাহলে আমাকে কেন ডেকেছো? নিজেই সলভ করতে। যাই হোক, এটা সিরিয়াল কিলারের কাজ হলে প্রতিটা মুহূর্ত এখন গুরুত্বপূর্ণ। একবার যদি জানতে পারি কেন ওই 2টা খুন হয়েছে, তাহলে খুনির টার্গেট আর প্যাটার্নও জানতে পারবো। কফি শপে বিন্দু এসে জিজ্ঞেস করে তুমি তোমার বাবা মায়ের সাথে এত রেগে কথা বলো কেন? দেবা হেসে বলে তাদেরকে আমি তোমার থেকেও এক লেভেল বেশিই ভালোবাসি, কিন্তু রেগে কথা বলাটা অভ্যাস হয়ে গেছে। বিন্দু জিজ্ঞেস করে তুষার তোমার কেমন কাজিন? দেবা বলে আমার সৎ চাচার ছেলে। দাদি মারা যাওয়ার পর দাদা আরো একটা বিয়ে করে, দাদিকে ভুলে গেছে এটা মনে করে
করে বাবা রেগে বাসা ছেড়ে দেয়। ব্যাস তখন থেকেই তুষারের পরিবার দাদার সম্পত্তি দখল করে বসে আছে। তারপরও তারা আমাকে নিয়ে হিংসা করে, কিন্তু মুখে প্রকাশ করে না। দেবা ফোনে ব্যস্ত, কিন্তু এক ছেলে তখন বিন্দুর দিকে এক নজরে তাকিয়ে থাকে। বিন্দুর অস্বস্তি হলে সে দেবাকে জানায়। দেবা বলে তুমি তাকিও না। বিন্দু রেগে জিজ্ঞেস করে তুমি ওকে মারবে না? দেবা বলে আরে তুমি তো সুন্দরী, তুমি তো অনেক সুন্দর, যে কেউ তাকাবেই। শুধু তাকানোর জন্য মারতে গেলে তো অর্ধেক দুনিয়ায় শেষ হয়ে যাবে। কিছুক্ষণ পর ছেলেটা উঠে এসে বিন্দুর হাত ছুঁয়ে যায়। বিন্দু দেবাকে বলতে দেবা বলে আমি দেখেছি যে তুমি আমাকে রাগাতে কাগজে কিছু একটা লিখে ওই ছেলেকে দিয়েছো, কিন্তু কাগজে আসলে কিছুই লেখা ছিল না। ছেলেটা রেগে বিন্দুকে জিজ্ঞেস করে এসব কি হচ্ছে? দেবা স্বাভাবিকভাবেই বলে আমার উপর রেগে ছিল, তাই তোমার সাথে মজা করেছে। ছেলেটা রেগে বলে তোমার সাথে থাকা অবস্থাতেই এসব করছে, না জানি তোমার পিঠ পিছে কি করে বেড়ায়। দেবা রেগে ছেলেটাকে ঘুষি মারতেই গল গলিয়ে তার নাক থেকে রক্ত পড়ে। ছেলেটার বন্ধুরা মারতে আসতেই দেবাও সবাইকে মারে। দেবা কিভাবে ফাইট করতে দেখে বিন্দুরও বেশ ভালো লাগে। দেবা সেই ছেলেটাকে ধরে ইচ্ছা মতো চড় দিলে দেবার চাচা এসে তাকে আটকে বলে ও তো মরে যাবে, জানিস ও বালরামের ছেলে। বালরাম যদি জানতে পারে তাহলে পুরো ব্যাঙ্গালোরের গুন্ডা তোর পেছনে লাগাবে। দেবার অবশ্য এসবে কিচ্ছু যায় আসে না। যাওয়ার আগে আরো একটা লাথি মেরে দেয়। বালরামের এক লোক এসে এই অবস্থা দেখে জিজ্ঞেস করে কে করেছে। একটা লোক তখন এসব রেকর্ড করছিল, তার ফোনে দেবার ছবিটা ভালো করে দেখে নেয়। সেই সিরিয়াল কিলার তখন আরেকটা মেয়ের বাসায় এসেছে। মেয়েটা টিভির সামনে বসতেই ওয়াশরুম থেকে একটা শব্দ পায়। বিড়াল কিনা দেখতে গেলে খুনি এসে তার মাথায় জোরে একটা বাড়ি মারে। এসিবি ভারতকে কল দিয়ে জানানো হয় শহরে আরো একটা খুন হয়েছে। ভারত ক্রাইম সিনে আসতেই এসিবি বলে এই নিয়ে 3 নম্বর খুন হলো। ভারত জানায় না 6 নম্বর। একই রকমের কেস আরো কতগুলো আছে সেটা জানার জন্য পুরো স্টেটে মেসেজ করেছিলাম। ব্যাঙ্গালোরে 3টা হয়েছে, কিন্তু 3টা খুনি ভিন্ন ভিন্ন এরিয়াতে হওয়ায় কেউ কোনো কানেকশন পায়নি। এই খুনি এতটা নির্দয় যে জ্যান্ত মানুষকে পুড়িয়ে বসে বসে তাদের ছটফটানি দেখে আনন্দ নেয়। হয়তো এটা সাইকো, নয়তো সে কোনো বদলা নিচ্ছে। ভারত রাহুলকে বলে গত 1 বছরে যত আগুনে পোড়ার কেস আছে সেগুলোর ছবি দেখাও। ভিকটিমের ছবি দেখে মুগ্ধ হয়ে ভারত বলে খুনির টেস্ট আছে। একজনের জীবন চলে যাচ্ছে আর ভারতের এমন আচরণে রাহুল বিরক্ত হয়ে দেয় হাঁটা। ভারত নন্দিনীকে বলে খুনি যে কেউ হতে পারে, খবরের কাগজ বিলি করা লোক, ক্যাব ড্রাইভার, হোটেল ওয়েটার বা যে কোনো সাধারণ কেউ, তাই আমাদেরকে সাবধান থাকতে হবে। এক জিমে তখন সেখানের এক স্টাফ কাজের বাহানায় এদিক সেদিকে ঘুরে মেয়েদের দিকে বাজে নজরে তাকায়। স্টাফের চোখটা একটু টেরা। টিভিতে তখন অজানা এক সিরিয়াল কিলারের খবর বললে সেই স্টাফটা বেশ খুশি হয়। তাহলে কি এটাই সেই খুনি? এদিকে মিডিয়ায় খবর ছড়িয়ে যাওয়ায় এসিপি বেশ রেগে আছে। ভারত বলে হয়তো আমাদের ভেতরে কেউ এই খবর লিক করে দিয়েছে। রাহুল এসিপি কে জানায় সে এক সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলেছে। সাইকিয়াট্রিস্টের মতে কিরা যেহেতু আই অ্যাম গড লিখেছে, তার মানে সে ভিকটিমের পাপের শাস্তি দিচ্ছে, এটাই বোঝাচ্ছে। যদি আমরা ভিকটিমদের অতীতের কোনো অন্যায়ের কথা জানতে পারি তাহলে হয়তো খুনিকে খুঁজতে পারবো। ভারত তাচ্ছিল্য করে বলে এটা জানার জন্য ডক্টরের কাছে গিয়েছিলে? আমি তো আগেই বলেছিলাম এই কেসে একটা কমন ক্লু লাগবে। ভারত স্টেশন থেকে বের হতে গেলেই মিডিয়া এসে প্রশ্ন করা শুরু করলে ভারত বলে আমরা এই জন্যই কিছুই জানাইনি, কারণ আপনারা যখন এটা নিয়ে নিউজ করবেন তখন সে অনেক আনন্দে গর্ববোধ করবে। সে নিশ্চিত কোথায় বসে এটা দেখে খুশি হচ্ছে, তাই সাবধান থাকতে হবে। তবে খুনিকে দ্রুতই ধরে ফেলবো। এদিকে পরীক্ষার হলে কোনো রকমে পাশ করার মতো লিখে দেবা বেরিয়ে যায়। পাশের রুম থেকে বিন্দুকেও ডাকে। বিন্দু বলে 2 মিনিট পরেই আসছি। কলেজে তখন বালরামের লোকেরা চলে এসেছে। দেবাকে দেখতে পেয়ে স্টাম্প নিয়ে দেবার কাছে গিয়ে দেবাকে মারতে গেলে দেবা বাধা দিয়ে তাকে ধাক্কা মেরে বাকিগুলোকে এক লাঠিতে ফেলে দেয়। দুটো স্টাম্প নিয়ে দেবা একাই সবাইকে বেধরে মারতে থাকে, কিন্তু ততক্ষণে আরো একদল গুন্ডা এসে মুখে বাড়ি মারতেই দেবার মুখ থেকে রক্ত বের হয়ে যায়। সাথে সাথে ব্যাট বাড়ি মেরে ভেঙে ফেলে। টিচাররা তাদের এতদিনের অপমানের কথা মনে করে মজা নিতে থাকে। দেবা এত মানুষের সাথে একা পেরে ওঠে না। বাস্কেটবল কোর্টে ফেলে দেবাকে একা ধারে মারতে থাকে। বিন্দু এটা জানতে পেরে পরীক্ষা বাদ দিয়েই দৌড়ে আসে। তখন ভারত কলেজের পাশ দিয়ে যাচ্ছিল। এত ভিড় দেখে কনস্টেবলকে চেক করতে পাঠায়। দেবাকে তখন ঘিরে ধরে মেরে রক্তাক্ত করে দেয়। অফিসার এসে বলে কলেজের বাচ্চাদেরকে কেন মারছো? লোকটা বলে ওর জন্য বালরাম ভাইয়ের ছেলে এখন হাসপাতালে। তখনই বিন্দু আর দেবার বন্ধুরা দৌড়ে আসে। একটা লোক দেবাকে হুমকি দেয় যে সে বাড়াবাড়ি করলে বিন্দুকে উঠিয়ে নিয়ে যাবে। অফিসার কোন রকমে বুঝিয়ে সবাইকে তাড়িয়ে দেয়। যাওয়ার আগে লোকটা দেবার পকেটে তার কার্ড দিয়ে যায়, যেন দেবার তাকে খুঁজতে কোনো সমস্যা না হয়। অফিসার দেবাকে হাসপাতালে নেওয়ার জন্য গাড়িতে ওঠালেই ভারত ফোনে কথা বলতে বলতে দেবার দিকে এক নজরে তাকায়। এক শুটিং স্পটে মিউজিক ভিডিও শুট চলছিল। শুট শেষে হিরো চলে যায়। ধীরে ধীরে প্রোডাকশনের লোকজন কম হতে থাকে। হঠাৎই ভেসে আসে হিরোইনের হৃদয় বিদর
বেধড়ক এক চিৎকার। কিছুক্ষণ পরেই পুলিশ চলে আসে ক্রাইম স্পটে। ভারত এসে দেখে এটা সিরিয়াল কিলারের প্যাটার্নের আর একটা খুন। এক লোক হাত বাড়িয়ে ভারতকে বলে, আমি জানি এই খুন কে করেছে। ভারত লোকটার পরিচয় জানতে চাইলে লোকটা বলে, আমি 5 স্টার সিদানা, এই গল্পের হিরো আর প্রডিউসার। এই গল্পটা আমার। ভারত টিটকারি করে বলে, তাহলে তো কেস সলভ। হিরোইন তোমার সাথে স্ক্রিনে দেখার থেকে নিজেকে পুড়িয়ে মারাটা সহজ মনে করেছে। সিদানা বলে, না, আমাদের তো খুব ভালো সম্পর্ক ছিল। আমি জানি এই খুন কে করতে পারে। চলেন আপনাকে আজকের শুটের ক্লিপ দেখাবো। ভারত রাহুলকে কেসের ডিটেইলস আর নন্দিনীকে স্যাম্পল কালেক্ট করতে বলে। রাহুল ম্যানেজারের কাছ থেকে সব তথ্য নিচ্ছিল। ভিড়ের মধ্যে কালো হুডি পরা একজন দাঁড়িয়ে আছে, হয়তো এটাই সেই খুনি। ম্যানেজার জানায় শুট শেষে একটা পার্টি ছিল, কিন্তু হিরোইনের একটা কল আসায় সে সাইডে গিয়ে কথা বলছিল। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও ফিরে না আসলে ম্যানেজার চেক করতে এসেই দেখে এই অবস্থা। ভারত যখন সিদানার সাথে ভিডিও দেখছে, খুনির নজরও তখন সেদিকেই। সিদানা বলে, আমার মনে হয় খুনি কোনো নারী, আসলে নতুন এক হিরোইন আছে। সে বড় বড় পার্টি ধরতে চায়। আমি এজন্যই এই মুভি বানাচ্ছি, যেন ওকে এক্সপোজ করতে পারি, যেন ওর পর্দা ফাঁস করতে পারি। সে মিনিস্টারের ছেলের সাথেও যোগাযোগ করে ফেলেছে। ভারত বলে, খুনি কোনো পুরুষ, তাই এসব ফালতু কথা বলা বন্ধ করো। ভারত নন্দিনীকে বলে, তোমার বাসা থেকে আমিও যাব, তাই আমার সাথেই চলো। বলতে বলতেই অ্যাম্বুলেন্সের দিকে তাকালে কে যেন ছিটকে সরে যায়। ভারতের কেমন সন্দেহ হয়, সে অ্যাম্বুলেন্সের পেছনে চেক করতে আসে। রাহুল নন্দিনীকে ভারতের সাথে যেতে মানা করে দেয়, কারণ ভারতের চরিত্র ভালো না। নন্দিনী তাকে পাত্তাই দেয় না। ভারত অ্যাম্বুলেন্সের কাছে এসে দেখে কালো হুডি পরা লোকটা দেওয়াল টপকে পালাচ্ছে। ভারতও তার পিছু নেয়। কনের মধ্য দিয়ে দৌড়াতে দৌড়াতে লোকটা হঠাৎই ভিড়ের মধ্যে মিশে গেলে ভারত আর তাকে খুঁজে পায় না। সকালে জিম করার সময় বাঁকা চোখের ছেলেটা বই পড়ার নামে মেয়েদের দিকে বাজে নজরে তাকিয়ে থাকে। কাভিয়া নামের এক মহিলা বিষয়টা টের পেয়ে ছেলেটার উপরে নজর রাখে। পানি পান করতে করতে কাভিয়া দেখে ছেলেটা আসলে অন্য একজনকে বাজে নজরে দেখছে। কাছে গিয়েই কোষে একটা চর বসিয়ে দেয়। একজন এসে বলে, ওর তো চোখে সমস্যা। কাভিয়া রেগে বলে, এই ছেলে তারই সুযোগে মেয়েদের কুনজরে দেখে। আমি একজন আই স্পেশালিস্ট, তাই আমি বুঝতে পেরেছি। ছেলেটা রেগে কাভিয়ার দিকে তাকাতেই কাভিয়ার রাগ আরো বাড়তে থাকে। তাকে শিক্ষা দিতে ভাই ভারতকে কল দিয়ে বিষয়টা জানিয়ে দেয়। ভারত ম্যানেজারকে কলে ওয়ার্নিং দিয়ে দেয় যে এই মুহূর্তেই ওই ছেলেকে বের করতে হবে, না হলে ভারত পুরো জিম লক করে দিবে। এদিকে দেবা পরীক্ষার হলে গিয়ে দেখে সেখানে বিন্দু নেই। স্যার জানায় 30 মিনিট আগেই সে বের হয়ে গেছে। কোনো ফ্রেন্ডও জানে না যে সে এখন কোথায়। দেবা কয়েকবার কল দেয়, কিন্তু কলও রিসিভ করে না। বাসা থেকে যেতে যেতে দেবা এক ক্যাফের বাইরে বিন্দুর গাড়ি দেখতে পায়। ভেতরে ঢুকতেই দেখে তুষার বিন্দুর হাতে হাত রেখে বসা। দেবার নিজের চোখকে বিশ্বাসই হয় না, তাই বিন্দুকে কল দেয়, কিন্তু তুষার বিন্দুকে কলটা রিসিভও করতে দেয় না। এটা দেখে দেবার আর বুঝতে বাকি থাকে না বিন্দু তাকে ধোকা দিচ্ছে। ওদিকে ম্যানেজার সেই ছেলেটাকে ধাক্কা মেরে বের করে দেয়। এত মানুষের সামনে অপমান হওয়ায় তার প্রচন্ড রাগ হয়। ঝুম বৃষ্টি শুরু হলেই ছেলেটা কাভিয়ার দিকে একবার তাকিয়ে হুডি পরেই চলে যায়। দেবা রাগ সামলাতে না পেরে তুষারের কলার ধরতেই তুষার জানায় বিন্দু আসলে আগে তুষারের গার্লফ্রেন্ড ছিল। তুষারকে জেলাস ফিল করাতে দেবার সাথে ভালোবাসার নাটক করছিল। ভয়ানক এই কথা জেনে দেবা হতবাক হয়ে যায়। তার মনে হয় এতদিন ধরে বিন্দু তার সাথে অভিনয় করছিল। বিন্দু চিৎকার করে বলে, একবার আমার কথা শোনো। দেবা প্রচন্ড রেগে চুপচাপ তাকে সেখান থেকে চলে যেতে বলে। বিন্দু যাওয়ার পর তুষার জানায় কানাডা যাওয়ার 6 মাস আগে বিন্দু তুষারের কলেজে ভর্তি হয়। তখন থেকেই তাদের সম্পর্ক। কানাডা যাওয়ার পরও তাদের সম্পর্ক ছিল। পরে বিন্দু যখন দেবার কলেজে ভর্তি হয় আর এটা তুষার জানতে পারে, তখন তুষার বিন্দুকে জানায় ওই কলেজে দেবাও আছে। সে অনেক খারাপ, তাই তার ছায়াও যেন বিন্দুর উপরে না পড়ে। বিন্দু তার কথা মতো দেবা থেকে দূরেই ছিল। কিন্তু কানাডায় তুষার টাইম পাসের জন্য একটা রিলেশনশিপে যায়। সেটা বিন্দু জানতে পেরে রাগে কষ্টে ব্রেকআপ করে নেয়। তুষারকে জ্বালাতে দেবার সাথে রিলেশনে যায়। দেবার চোখে পানি আসলেও নিজেকে সামলে বলে, তোকে কষ্ট দেওয়ার জন্য আমার অনুমতি নিয়ে খেলছিল। তুষার জানায় সেদিন এসব বলার জন্যই সে দেবার বাসায় যাচ্ছিল, কিন্তু বিন্দু ইশারায় মানা করে দেয়। তুষার কানাডা থেকে শুধুমাত্র এসেছে বিন্দুকে বিয়ে করার জন্য। দুই পরিবারের কথাবার্তাও পাকাপাকি হয়ে গেছে। কয়দিন পরেই বিয়ে। বিন্দুর ভয় হচ্ছে যে দেবা যদি কিছু করে বসে, তাই তুষারের সাথে কথা বলতে এসেছে। দেবা হাসতে হাসতে ভাব দেখায় যে আমিও ওর সাথে অভিনয় করছিলাম, ও না থাকলে আমার কিচ্ছু যায় আসে না, তোরা বিয়ে করে নে। যাওয়ার সময় থু মেরে বলে, এটা ওকে আমার তরফ থেকে দিয়ে দিবি। ভেতরে ভেতরে দেবার জ্বলে পড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে। ড্রিঙ্কস করে ওয়াশরুমে এসে বুক চাপা কান্নায় বসে পড়ে। কিছুক্ষণ পর চোখের পানি মুছে নিজেকে কোনো রকমের সামলে আবারও ড্রিঙ্কস করতে বলে।
বসে। রাতে বাজার করে সব থেকে বের হতেই জিমের ছেলেটা কাভিয়ার পিছু নেয়। মাঝপথে কল আসায় কাভিয়া দাঁড়িয়ে কথা বলতে থাকে। হঠাৎ তার মনে হয় কি যেন আসছে। ভয়ে ভয়ে কাভিয়া পেছনে তাকায়। এদিকে পেট্রোলিং এর সময় ভারতের সামনে ছোট একটা মেয়ে পড়ে গেলেই তার ভাই তাকে সাহায্য করতে আসে। এদিকে কাভিয়াও পেছনে এক পথচারীকে দেখে নিশ্চিন্ত হয়ে বাসার দিকে হাঁটা শুরু করে। ছোট ভাই আর বোনকে দেখে ভারতের কাভিয়ার কথা মনে পড়তে সে ড্রাইভারকে বলে, জলদি আমার বোনের বাসায় চলো। কাভিয়া রাস্তা দিয়ে হাঁটছে আর পেছনে সেই ছেলে তাকে ফলো করছে। ভারত কাভিয়াকে কলও দেয়, কিন্তু দুই হাতে ব্যাগ থাকায় সে কল রিসিভ করতে পারে না। ভারত স্মোক করতে এক দোকানে দাঁড়ায়। কাভিয়া বাসায় ঢুকে দরজা না লাগিয়েই ব্যাগটা রাখতে যায়। সেই সুযোগেই ছেলেটা বাসায় ঢুকে পড়ে। কিছুক্ষণ পর দরজা বন্ধ করতেই ভারত কল দেয়। কলটা রিসিভ করতেই যাবে তখনই সেই ছেলেটা এসে মাথায় জোরে একটা বাড়ি মারে। ভারত এবার কাভিয়ার এক বান্ধবীকে কল দিলে সে জানায় কাভিয়ার আজ শপিং করতে যাওয়ার কথা ছিল, ফোনটা হয়তো বাসায় রেখে গেছে। এদিকে ছেলেটা কাভিয়ার সাথে অন্যায় করে। ভারত কাভিয়ার বাসায় গিয়ে কলিং বেল দিতে থাকে। ছেলেটা কাভিয়ার মুখ চেপে ধরে যেন সে শব্দ করতে না পারে। ভারত কল দিতেই থাকে কিন্তু কোনো সাড়াই পায় না, তাই সেই বান্ধবীকে আবারও কল দেয়। ছেলেটা কাভিয়াকে আগুনে পুড়িয়ে দিতেই কাভিয়া জোরে চিৎকার করতে থাকে। চিৎকার শুনে ভারত দৌড়ে পেছনের দিকে জানালা দিয়ে দেখে তার বোন আগুনে পুড়ছে। দ্রুত কনস্টেবলকে নিয়ে সামনের দরজা ভেঙে ভিতরে এসে আগুন নেভানোর চেষ্টা করে। কনস্টেবল চেক করে দেখে খুনি অনেক আগেই পালিয়ে গেছে। কোন রকমে আগুন নিভিয়ে তাড়াতাড়ি কাভিয়াকে হাসপাতালে নিয়ে আসে। বোনের অসহনীয় আর্তনাদ শুনে ভারতের খুব কষ্ট হয়। পুলিশ হয়ে নিজের বোনকেই রক্ষা করতে পারল না, এই অপরাধ বোধ তাকে কুড়ে কুড়ে খায়। নার্স এসে জানায় কাভিয়ার শরীরে পেট্রোল দেওয়া হয়েছিল, এই জন্য অনেকখানি ঝলসে গেছে। ফর্মে সাইন করার সময় বোনের মায়া মাখা চেহারা দেখে ভারতের খুব খারাপ লাগে। তখনই নন্দিনী আর রাহুল আসে। রাহুল টিটকারি করে বলে, মেয়েটা সুন্দর ছিল তাই এভাবে দেখছেন। ভারত প্রচন্ড রেগে রাহুলের গলা চেপে বলে, ওটা আমার বোন। নন্দিনী রাহুলের হয়ে ক্ষমা চেয়ে তাকে ছাড়তে বলে। রাহুল আর নন্দিনী হাসপাতালের রিসিপশনে আসতেই এসিবি বলে, ভারতকে এখন আটকানো সম্ভব না, ওকে এই কেস থেকে সরিয়ে দিলেও সে থামবে না, তোমরা তোমাদের কাজ করে যাও, ভারতের আগে তোমরা খুনিকে ধরো। ভারত কাউকে কিছু না বলেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। দেবা তখন দেবদাস হয়ে সারাদিন ড্রিঙ্কস করছে। অন্য কাস্টমারদের সাথে এক কথা দুই কথায় মারামারিও শুরু করে দেয়। একদিন বিন্দু ভয়েস মেসেজ দিয়ে বলে, কয়েকটা ছেলে আমাকে উত্ত্যক্ত করছে, প্লিজ তুমি আসো। এটা শোনা মাত্রই দেবা দৌড়ে আসে বিন্দুর কাছে। বিন্দুর হাতে সিগারেটের পোড়া দাগ দেখে বিন্দুকে নিয়ে পাগলের মতো শহরের সব ড্রিঙ্ক শপে খুঁজতে শুরু করে যে কারা বিন্দুর সাথে এমন আচরণ করেছে, কিন্তু কোথাও কাউকে পায় না। দেবা ভাবতে থাকে যে এই কাজ কে করতে পারে। বিন্দু তখন কান্না করে বলে, একবার আমার কথা শোনো, বানছি আমি প্রথমে নাটক করছিলাম, কিন্তু পরে আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলি, আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো। দেবা বলে, কেউ তোমাকে কষ্ট দিতে চাইলে মুখে অথবা হাত চালাবে, নার্ভের এখানে কেন চালাবে? বিন্দু আর না পেরে বলে, হ্যাঁ এটা আমি নিজেই করেছি, তুমি আমার কথা শুনছিলে না তাই বাধ্য হয়ে এমনটা করেছি। দেবা বলে, তুমি একবারও চিন্তা করেছো আমার কতটা কষ্ট হচ্ছে? তোমার আর কি, তুমি যা চাও তা পেয়ে গেছো। বিন্দু বলে, আমি তোমাকে চাই, তোমার সাথে থাকতে চাই। দেবা স্পষ্ট জানিয়ে দেয় এই জীবনে বিন্দু আর কখনোই দেবাকে পাবে না, বলেই বিন্দুকে সেখানে একা রেখে চলে যায়। মনের কষ্টে দেবা পাগলের মতো মাতাল হয়ে নাচতে থাকে। বন্ধুরা বাসায় নামিয়ে দিয়ে গেল, দেবা আবারও তার বাইকে করে ড্রিঙ্কস করে আসে। এভাবেই দেবার দিন কাটতে থাকে। ভারত জিমে এসে ম্যানেজারের কাছ থেকে সেই ছেলের ছবি নেয়। শিওর হওয়ার জন্য কাভিয়াকেও সেই ছেলের ছবি দেখায়। কাভিয়া বলে, আমি তো কারোর ক্ষতি করিনি, তাহলে আমার সাথে এমন কেন হলো? কাভিয়ার সুন্দর মুখটা একদমই পুড়ে গেছে। বোনের কষ্ট সহ্য করতে না পেরে ভারত তার সব সোর্সদের ইনস্ট্রাকশন দেয় যেভাবেই হোক এই ছেলেকে লাগবে। দেবা এখন শান্তিতে ঘুমাতেও পারে না, সবসময় বিন্দুর ঢোকার কথা মনে পড়ে, তার ভেতরটা জ্বালিয়ে দেয়। বিন্দুর কোনো চিহ্ন তার সাথে রাখবেই না, তাই বিন্দুর পরা শার্ট পুড়িয়ে সেটায় আগুন ধরিয়ে দেয়। মা দেখে দৌড়ে এসে কোন রকমে আগুন নেভায়। ভারত এক এরিয়া দিয়ে যাওয়ার সময় একটা ফ্ল্যাটে আগুন দেখে দৌড়ে গিয়ে দেখে সেখানে আসলে পূজা চলছে। ভারত তো এখন সব সময় ওই খুনির আতঙ্কে থাকে। খুনিকে না পেয়ে রাগে অন্য আসামিদেরকে ইচ্ছা মতো মারতে থাকে। বিন্দুকে ভুলতে দেবা নতুন এক মেয়ের সাথে ঘোরাফেরা শুরু করে, সেলফি তুলে ইনস্টাতে পোস্ট করে, কিন্তু সবকিছুর মাঝেও দেবা বিন্দুকে ভুলতেই পারে না, তাই মেয়েটাকেও ছেড়ে দেয়। তুষারের বাসা থেকে তখন বিয়ের গয়না পাঠায়। বিন্দু এই বিয়েতে কোনোভাবেই রাজি না। বিন্দুর বাবা মা তাকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু যেই না সে দেবার সাথে অন্য মেয়ের ছবি দেখে, সাথে সাথেই কষ্টে বিয়ের জন্য হ্যাঁ বলে দেয়। দেবা যেদিকেই তাকায় সেদিকেই কাপল দেখলে সে তুষার আর বিন্দুকে দেখে। রেগে
তাদের দিকে বোতল ছুঁড়ে মারে। সে রীতিমতো পাগল হয়ে গেছে। এদিকে কাভিয়া এত যন্ত্রণা আর তার এই বিভৎস চেহারা সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দেয়। ভারত নীরবে বোনের জন্য কান্না করতে থাকে। খুনি এবার তার নতুন টার্গেট বিন্দুকে ফলো করতে শুরু করে। মাতাল হয়ে পড়ে থাকা দেবার জ্ঞান ফিরতেই ফোন চেক করে দেখে বিন্দুর বিয়ের প্রোগ্রাম চলছে। কষ্টে বন্ধুদেরকে ডেকে বলে, আমি ওকে ছাড়া বাঁচবো না, ওর বিয়ে হয়ে গেলে আমি ওকে আজীবনের জন্য হারিয়ে ফেলবো, প্লিজ কিছু কর, আমাকে ওর সাথে বিয়ে দে। বন্ধুরা বলে, ঠিক আছে, দরকার হলে মণ্ডপ থেকে তুলে আনবো। ভারতের এক লোক জানায় সেই জিমের ছেলেটাকে এক বস্তিতে দেখা গেছে। লোকেশন পেতেই ভারত দ্রুত সেই বস্তিতে আসে। অটো ড্রাইভার ভারতকে খুনির ঘর দেখিয়ে দিয়ে বাইরে দাঁড়িয়ে থাকে। খুনি তখন ঘরে বসে গেম খেলছিল। ভারত ভেতরে গিয়ে দেখে সেখানে কেউ নেই। বাইরে এসে রেগে ড্রাইভারকে কষে একটা চড় মারে। ড্রাইভার বোঝানোর চেষ্টা করে যে ছেলেটা শেষবার এখানেই ছিল। ভারত কোনো কথা না শুনে দেয় হাঁটা। কিলার আসলে সেখানেই ছিল। রাহুল কোনোভাবে টের পেয়ে আগে পৌঁছে খুনিকে পাশের এক কোনায় নিয়ে মুখ চেপে ধরে, যেন সে ভারতের হাত থেকে রক্ষা পায়। দেবার বন্ধুরা বিয়ের ভেন্যুতে গিয়ে সবাইকে বলে বিয়ে ক্যান্সেল হয়ে গেছে বলেই তাড়িয়ে দেয়। মণ্ডপে যাওয়ার আগে তুষার ফোনে কারোর সাথে কথা বলছিল। তখনই দেবার বন্ধুরা তার মুখে কাপড় পেঁচিয়ে দেওয়ালে একটা বাড়ি দিতেই তুষার অজ্ঞান হয়ে যায়। তুষারকে এই অবস্থায় তুলে তুষারের গাড়ির ডিকিতে রেখে ড্রাইভারকে বলে এয়ারপোর্টে গিয়ে তুষারকে কল দিবে। এরই মধ্যে দেবাও চলে আসে। দেবার হাতে মঙ্গলসূত্র দিয়ে বলে, যা বিন্দুকে নিয়ে আয়। এদিকে বিন্দু রুমের দরজা খুলছে না। মা এক নাগারে দরজা ধাকিয়েই যাচ্ছে। দেবা আসতেই বিন্দুর মা বলে, ও তোমাকে ছাড়া বাঁচবে না, তাই নিজের হাত কেটে ফেলেছে, জলদি কিছু একটা করো। দেবা দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখে বিন্দু অজ্ঞান হয়ে পড়ে আছে। তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে আসে। ডক্টর ব্যান্ডেজ করে স্যালাইন দিয়ে বলে সব ঠিক আছে। বিন্দু দেবাকে কাছে ডাকতেই দেবার রেগে দেয় হাঁটা। কিছুক্ষণ পর হাসপাতালে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। সবাই দ্রুত বাইরে বেরিয়ে আসে। তখনই দেবা সবার সামনে হাঁটু গেড়ে বসে বিন্দুকে প্রপোজ করে। বিন্দুর ইচ্ছা ছিল কলেজের সবার সামনে প্রপোজ করবে, কিন্তু দেবা সেটা হাসপাতালেই করে দিল। যাই হোক, বিন্দু এতেই খুশি। সবসময়ের মতো দেবার কোলে গিয়ে বসে পড়ে। মেয়ের খুশিতে বাবা আর মাও অনেক খুশি। দেবা বিন্দুর গলায় মঙ্গলসূত্র বেঁধে বলে, হাসপাতাল অথরিটি মিথ্যা ফায়ার অ্যালার্ম বাজানোর জন্য মারার আগেই চলো পালিয়ে যায়। বিন্দু দেবার এই পাগলামি দেখে হেসে দেয়। রাহুল এসিপি কে বলে, ও কোনো কথার জবাব দিচ্ছে না, আপনি আসেন, আপনার সামনেই জিজ্ঞাসাবাদ করব। খুনিকে পরিত্যক্ত একটা বিল্ডিং এ আনা হয়। রাহুল বন্দুক দেখিয়ে বলে, মন চাচ্ছে তোকে গুলি করে মেরে ফেলি। ঠিক তখনই ভারত এসে খুনির বুক গুলি করে ঝাঁচরা করে দেয়। ভারত রাহুলকে জিজ্ঞেস করে, আমার বোন যখন ওকে দেখে শনাক্ত করেছিল, তাহলে এতক্ষণ ধরে ওকে না মেরে তুমি ওর সাথে চোর পুলিশ খেলছিলে? রাহুলের বন্দুক কেড়ে নিয়ে কয়েকটা গুলি শূন্যে চালিয়ে বলে, মিডিয়া ডেকেছি, আর হ্যাঁ, আর কখনো আমার ফোন ট্যাপ করার সাহস করবে না। ভারত কনস্টেবলকে রাহুলের বন্দুক দেখিয়ে বলে খুনির হাতে ধরিয়ে দিতে। ভারত মিডিয়ার সামনে এসে বলে, আমরা সাইকো খুনিকে ধরে এখানে জিজ্ঞাসাবাদের জন্য এনেছিলাম। সে স্বীকারোক্তিও দিয়েছিল, কিন্তু হঠাৎই সে পালানোর চেষ্টা করে। এক অফিসারের বন্দুক কেড়ে গুলি করা শুরু করে। আর কোনো উপায় না পেয়ে আমরাও গুলি করেছি। এই খবর আসল খুনি দেখে প্রচন্ড রেগে তার এক বন্দীকে অনবরত চাকু দিয়ে আঘাত করে মেরে ফেলে। রাগ কমাতে পাগলের মতো ট্রেডমিলে দৌড়াতে শুরু করে। যাকে মেরেছে তার তো শুধু হুডিটাই ছিল, কিন্তু খুনির এই আস্থানায় ভিকটিমদের আঙ্গুল, হুডি আর ত্রিশূলের মতো সেই অস্ত্র সবই আছে। তখনই খুনি তার আসল চেহারা দেখায়। মুখ ভর্তি দাড়ি আর মাথায় কোনো চুল নেই। ভারতের দেওয়া স্টেটমেন্টে সাইকো কিলার মারা গেছে, এই কথাটা যেন খুনির কানে কাটার মতো বিধে। রেগে জোরে চিৎকার করতে থাকে। একটা অ্যাকাউন্ট হ্যাক করে সেখানে তার বেঁচে থাকার খবর জানিয়ে দেয়। ব্রেকিং নিউজে বলা হয়, পুলিশ একদিকে বলছে তারা সিরিয়াল কিলারকে শেষ করে দিয়েছে, তো অন্যদিকে কেউ একজন কমিশনারের অ্যাকাউন্ট হ্যাক করে বলছে সে এখনো বেঁচে আছে। তাহলে কি ইন্সপেক্টর ভারত মিথ্যা বলছে? ভারতের উপরে হাজারো প্রশ্ন ওঠে। সে কি তাহলে কোনো নির্দোষকে মেরে ফেলেছে? এসিপি রেগে ভারতকে দোষ দেয়। ভারত বলে, এটা হয়তো কোনো হ্যাকারের কাজ, কিন্তু সিরিয়াল কিলার তো ওই ব্যক্তিটাই ছিল। আমার বোন ওকে দেখে কনফার্ম করেছিল। এসিপি বলে, হতে পারে ওই ছেলে শুধুমাত্র তোমার বোনকে মেরেছে, আর সিরিয়াল কিলার সেসব মেয়েদেরকে মারছে যাদের সাথে তার কোনো শত্রুতা ছিল। হয়তো বদলা নেওয়ার জন্যই সে এটা করছে। তোমার বোন বাদে জিমের ওই ছেলেকে খুনি প্রমাণ করার আর কোনো প্রমাণ কি আছে? ভারত বলে, আজকের মার্ডারের পরই জানা যাবে ওই ছেলে আসল খুনি ছিল কিনা। তখনই এক অফিসার জানায় এক কন্ট্রাক্ট কিলারকে খুন করা হয়েছে। ভারত প্রচন্ড রেগে বলে, আমার কাজ অন্য কেউ করেছে। এসিপি তাকে শান্ত করে বলে, এখন এসব ভুলে যাও। কমিশনার 10 মিনিটে মিটিং ডেকেছে, তোমাকে সাসপেন্ড করবে আর ইনকোয়ারিও করবে। নন্দিনী বলে, যদি আমরা এটা বলি এসব আমাদের প্ল্যান ছিল, ও কাবিয়াকে মেরে ধরা পড়ে যায়, পালানোর চেষ্টাও করে, আর তখনই ভারত স্যার তাকে গুলি করে আর সে মারা যায়। কিন্তু এই ছেলেই যে বাকি খুনগুলো করেছে সেটা মিডিয়াকে প্রমাণ করার জন্য স্যারই এই প্ল্যান বানিয়েছিল। কারণ আসল খুনি যখন দেখবে অন্য কেউ তার কাজের ক্রেডিট নিচ্ছে, সে অবশ্যই কোনো
কোন অ্যাকশনে যাবে। সে হেরে যায়নি কিংবা মারা যায়নি এটা প্রমাণ করার জন্যই সে কোনো না কোনো ভুল নিশ্চয়ই করবে, আর এটা আমাদেরই প্ল্যান ছিল এবং সে অনুযায়ী কাজ হচ্ছে। আমরা যদি কমিশনারকে এসব জানাই, আমার মনে হয় না তাহলে ভারত স্যারকে সাসপেন্ড করবে। এসিপি বলে ভারত যদি কথা দেয় যে এসিপির পারমিশন ছাড়া সে আর কিছুই করবে না, তাহলে এই প্ল্যান অনুযায়ী এগোবে। ভারতও সবার জোরাজুরিতে রাজি হয়ে যায়। কন্ট্রোল রুমে নতুন কোনো মার্ডার হয়েছে কিনা সেটা জানার জন্য ভারত অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর রাহুল এসে জানায় খুনি সেটাই করেছে যেটা বলেছিল, মানে শহরে আরো একটা খুন হয়েছে। ক্রাইম স্পটে এসেই ভারত লক্ষ্য করে বাইরে সিসিটিভি ক্যামেরা আছে। নন্দিনী জানায় ভিকটিমের বয়স 46 বছর। এই প্রথমবার খুনি বয়স্ক কাউকে টার্গেট করেছে। এক অফিসার জানায় বাসায় মা আর মেয়ে থাকে। খুনের সময় মেয়ে বাসায় ছিল না। ভারত জিজ্ঞেস করে এত বড় বাসায় মাত্র 2 জন থাকে? অফিসার জানায় মেয়েটার বাবা মারা গেছে। সম্প্রতি এই হিরোইনের একটা মুভিও অনেক হিট হয়েছে। প্রডিউসার ছিল মিনিস্টারের ছেলে ভার্গা। তাদের মধ্যে হয়তো সম্পর্কও আছে। বিয়ের গুঞ্জনও উঠেছিল। ভারতের মনে পড়ে সিদানাও বলেছিল নতুন এক নায়িকা মিনিস্টারের ছেলেকে ফাঁসিয়েছে। ভারত মেয়েটার কাছে গিয়ে জিজ্ঞেস করে এই বাসার ক্যামেরার কন্ট্রোল রুম কোথায়? মেয়েটা মায়ের শোকে মাথা হাঁটুর উপর রেখে অঝরে কান্না করছে। অ্যাসিস্ট্যান্ট তাদেরকে কন্ট্রোল রুমে নিয়ে আসে। ফুটেজে দেখা যায় খুনি অদ্ভুত এক মাস্ক পরে ঢুকছে। চেহারা বোঝার জন্য জুম করে দেখলেও তার চেহারা ঠিক বোঝা যায় না। খুনি ক্যামেরাটা ক্রস করে চলে গিয়েও আবারও ফিরে এসে মাস্ক খুলে ক্যামেরার দিকে তাকায়, যেন সে দেখাতে চাচ্ছে যে সে আসলে কে। সেই হিরোইন এসে হতবাক হয়ে বলে দেবা। এই হিরোইন আর কেউ নয় বরং দেবার ভালোবাসা বিন্দু, আর খুনি হলো দেবা। কিন্তু এটা কিভাবে সম্ভব? তার মানে এতক্ষণ আমাদেরকে দেবার অতীত দেখানো হচ্ছিল। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এটাই যে দেবা সাইকো কিলার হলো কিভাবে? বিন্দু জানায় 1 বছর আগেই তো দেবা মারা গেছে, তাহলে সে কিভাবে ফিরে এলো? আর দেবাই বা এসব কাজ কেন করবে? দেবার এই নতুন রূপ তো একদমই চেনা যাচ্ছে না। কিছুক্ষণ আগে দেবা বাসার ভিতরে এসে দেখে তার শাশুড়ি আরামে সোফার উপরে ঘুমাচ্ছে। দেবা ঢুকেই শাশুড়ি মা বলে ডাক দেয়। মরা মানুষকে এভাবে দেখে স্নেহা তো একদম হক চকিয়ে যায়। দেবা বলে আরে ভয় পাবেন না, আমি আপনারই জামাই দেবা। কি ভেবেছিলেন আমি মারা গেছি? স্নেহা বলে দেখো বিন্দু ভেবেছে তুমি মারা গেছো, তাই সব ভুলে সে নতুন জীবন শুরু করেছে। দয়া করে সেটাকে আর নষ্ট করো না। দেবা ঝাড়ি দেয় যে পুরো দুনিয়া উল্টে যাক, কিন্তু আপনার মেয়ের খুশি থাকাটা অনেক গুরুত্বপূর্ণ, তাই না? স্নেহা মনে করিয়ে দেয় যা হয়েছে তা শুধুমাত্র দেবার জন্যই হয়েছে, এতে বিন্দুর কোনো দোষ নেই। দেবা বলে একটা অল্প বয়স্ক ছেলে নিজেকে তিলে তিলে শেষ করলে তার কি হবে? তার বাবা মা ভেবেছিল ছেলে বড় হয়ে বড় চাকরি করবে, কিন্তু তাদের ছেলে একটা মেয়ের জন্য নেশা করে পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে। এর দায়ভার কার? তোমার সত্য সবার সামনে না আসুক, তাই তুমি ওই সিদানার মুভিতে কাজ করা মেয়েটাকে মেরে ফেলেছো, যে হিরোইন হওয়ার স্বপ্ন নিয়ে এই শহরে এসেছিল। তার জন্য কে দায়ী? সেদিন আসলে সিদানার শুটিং এর স্পটে যেই মেয়েটা মারা গিয়েছিল তাকে বিন্দুর মা লোক দিয়ে মারিয়েছিল, যেন বিন্দুর গল্প দেখাতে গিয়ে তার মায়ের সত্য সবাই না জেনে যায়। স্নেহা অস্বীকার করে বলে তুমি এসব কি বলছো? সেদিন সিদানা যখন ভারতকে ভিডিও দেখাচ্ছিল তখন অ্যাম্বুলেন্সের পেছন থেকে দেবাই সব শুনছিল। দেবা সব ঘটনা বুঝতে পেরে স্নেহা ঠিক করা লোককে ধরে ফেলে। কাউকে মারা অন্যায় না, কিন্তু দেবার স্টাইলে মেয়েটাকে মারা তার একদমই ঠিক হয়নি। লোকটা জানায় সে তো সামান্য একটা কন্ট্রাক্ট কিলার। দেবার শাশুড়ি স্নেহাই বলেছিল সিরিয়াল কিলারের মতো মেয়েটাকে মারলে কেউ সন্দেহ করবে না। দেবা তখনই জানতে পারে এই কন্ট্রাক্ট তার শাশুড়ি দিয়েছিল। দেবা সব সত্য জানে। এটা শোনার পর স্নেহার বিন্দু মাত্র অনুতাপ হয় না। সে উল্টা বলে হ্যাঁ মেরেছি তো কি হয়েছে? আমি আমার মেয়ের ভালো চেয়েছি, দরকার হলে আরো করব। যেই বয়সে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না তখন কোনো চিন্তা ভাবনা না করেই ভালোবাসার চক্করে বিয়ে করে নেয়। তোমাদের ওই অভাবের সংসারে আমার মেয়েকে কষ্টের জীবন কাটাতে হবে দেখে ও কোনো ভুল যেন না করুক আমি সেটা চাচ্ছিলাম না। আমি চেয়েছিলাম ওর প্রেম হলে কোনো বড় লোকের ছেলের সাথে হোক, বিয়ে করলে কোনো বড় লোককে করুক। এখানে আমার ভুল কি? দেবা বলে ভুল মানে সবই তো ভুল। সব মা যদি এমন ভাবে তাহলে আমাদের মতো ছেলেদের কি হবে যারা সত্যি মন দিয়ে সত্যিকারের ভালোবাসে? রেগে চুলের মুঠি ধরে জিজ্ঞেস করে আসলে আমার সংসার নষ্ট করার সব প্ল্যান তোমার ছিল তাই না? যার কাছে টাকা আছে তার সাথে মেয়ের বিয়ে দিতে চেয়েছিলে। তুমি কখনো ভাবোনি আমি তোমার মেয়েকে সত্যি ভালোবেসেছিলাম? স্নেহা রেগে বলে তোমার এসব ফালতু কথা বাদ দাও তো। তুমি আসলে আমার মেয়ের রূপ দেখে ভালোবেসেছিলে। আমার মেয়ে সুন্দর না হলে তুমি কি আদে ওকে ভালোবাসতে? দেবা রেগে তার ওই ভারী অস্ত্র হাতে নিতেই স্নেহা ভয়ে একটা রুমে এসে পালায়। সেফটির জন্য একটা এন্টি কাটার হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। দেবা জিজ্ঞেস করে আচ্ছা তুমি যদি বড়লোকের ঘরে মেয়েকে বিয়ে দিতে চেয়েছিলে তাহলে আমার সাথে বিয়েতে রাজি হলে কেন? স্নেহা বলে আমার কপাল খারাপ ছিল তো তাই। বিন্দু তুষারকে শিক্ষা দিতে তোমার সাথে সম্পর্কে নাটক করে, কিন্তু না জানে কি হয়েছিল যে সত্যি সত্যি তোমাকে ভালোবেসে ফেলে। সবসময় দেবা দেবা করতো, আমাকেও বিয়েতে রাজি করিয়ে ফেলেছিল। বিন্দু প্ল্যান বানিয়েছিল তোমাদের বিয়ের পর তোমার
তোমাকে দিয়ে কেস করিয়ে তোমার দাদার সব সম্পত্তি ফেরত নিবে। কেসে জিতলে তুমি অর্ধেক সম্পত্তি তো পেয়েই যাবে, কিন্তু ভাগ্যক্রমে তোমাদের ব্রেকআপ হয়ে যায়। সেই সুযোগে ওকে তুষারের সাথে বিয়ের জন্য রাজি করায়। হঠাৎ শেষ মুহূর্তে তুষার বিয়ের জন্য মানা করে দেয়। আমার সব প্ল্যান ভেস্তে যায়। দেবা এবার আর একটা শখ খায়, তার মানে তুষার নিজেই বিয়ে ক্যান্সেল করে দিয়েছিল। বিয়ের দিন মণ্ডপে যাওয়ার আগে তুষার বলে, আমি সবসময় আমার ব্যবহার করা জিনিস দেবাকে দিয়েছি, কিন্তু এখন বিন্দু দেবার ব্যবহার করা কেউ জানার পরও আমি নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, তবে পারছি না। সারা জীবন কান্না করার চেয়ে এখন কান্না করা ভালো, তাই আমি এই বিয়ে করতে পারবো না বলেই বের হলে দেবার বন্ধুরা না জেনে তুষারকে মেরে সরিয়ে দিয়েছিল। বিয়ে ভাঙার পর বিন্দু প্রচন্ড রেগে মাকে রুম থেকে বের করতে চাইলে মা যেতে চাচ্ছিল না। রেগে বিন্দু আয়নায় ঘুষি মেরে তার হাত কেটে ফেলে, মাকে ধাক্কা দিয়ে বের করে দেয়। এরপরে দেবা আসলে বিন্দুকে হাসপাতালে নিয়ে আসে। বিন্দুর জ্ঞান ফিরতেই মা কানে কানে বলে, দেবাকে বলেছি তুই ওর জন্য হাত কেটেছিস। কি চালাক মা, বাপ রে বাপ। দেবাকে বোকা বানানো হয়েছে এটা জানতে পেরে দেবা জোরে জোরে হাসতে থাকে। ভাঙা বিয়ে ভেঙে দেবা নিজেকে হিরো মনে করছিল। সবাই মিলে দেবাকে জোকার বানিয়ে দিয়েছে। দেবা একটা লাথি দিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকতেই স্নেহা ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। দেবা হঠাৎই কান্না করে বলে, আমার বাবা মায়ের কি দোষ ছিল? স্নেহা বলে, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, ওখানে আমাদের কারোরই হাত ছিল না। দেবা হিসেবে পাত্তা না দিয়ে বলে, বাবা সবসময় বলতো এমন কিছু করিস না যে আমার মাথা নত হয়ে যায়। লোকেরা আমার এতটা সমালোচনা করে যে আমার বাঁচার ইচ্ছাটাই মরে যায়। বাবা মাকে মনে করে কান্না করতে করতে দেবা স্নেহার কোলে শুয়ে পড়ে। সেই সুযোগে স্নেহা কাঁটার দিয়ে দেবাকে আঘাত করতে গিয়ে দেখে দেবা উঠে দাঁড়িয়েছে। দেবা এবার প্রচন্ড রেগে তার অস্ত্র দিয়ে স্নেহাকে মেরে ফেলে। বিন্দু ভারতকে জানায় সে শ্বশুর বাড়ি ছেড়ে দেওয়ার দুদিন পরে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে 3 জন মারা যায়। রাহুল সব কেস স্টাডি করে জানায় একটা কমন ভুল খুঁজে পেয়েছি। ভুলটা হলো দেবার প্রত্যেক ভিকটিমই থানায় হ্যারাসমেন্টের অভিযোগ করেছিল। দেবা সেগুলো হ্যাক করে সব ফাইল ডিলিট করে দেয়। এই জন্যই এতদিন ভিকটিমদের মাঝে কোনো কানেকশন পাওয়া যাচ্ছিল না। বিন্দু বলে, না, দেবা হ্যাকিং জানে না, ওর বন্ধু অলোক হয়তো ওকে সাহায্য করছে। কলেজে থাকতেও ওরা দুইজন হ্যাক করে শপিং করত, টিচারদের আইডি হ্যাক করে তাদেরকে ব্ল্যাকমেইল করত। ভারত রাহুলকে অলোকের ডিটেলস বের করতে বলে আর বিন্দু থেকে দেবার আগের ছবি নিয়ে নেয়। ভারত ছবি দেখে হাসতে থাকে। তার মনে পড়ে যায় সে যখন বিজয়নগরে পোস্টিং এ ছিল তখন একটা মেয়েকে নিয়ে ঝামেলা হয়েছিল, আর তখন সে এই ছেলেকে এই গাড়িতে দেখেছিল, আর যে মেয়েকে নিয়ে সমস্যা হয়েছিল সেটাই ছিল বিন্দু। এই জন্যই বলে সত্যি ভালোবাসার শেষে সবসময় কষ্টই পেতে হয়। ভারত বিন্দুকে সিদ্ধান্তের কথা জিজ্ঞেস করতেই বিন্দু প্রচন্ড রেগে যায়। ভারত বিন্দুর সেফটির জন্য বিন্দুকে একটা ট্রাকার দিয়ে বলে ইমার্জেন্সি হলে সে বাটনটা প্রেস করতে। বাসা থেকে বের হওয়ার সময় মিনিস্টারের ছেলে সেখানে আসলে ভারত বলে কয়েকজন কনস্টেবল এখানে প্রোটেকশনের জন্য থাকবে। মিনিস্টারের ছেলে বলে তার দরকার নেই, আমার লোকজন এখানেই থাকবে, বাসায় কোনো পুলিশ আসবে না। ভারত তবুও এক জিপ পুলিশকে বাসার বাইরে থাকতে বলে। ট্রাফিক সিগন্যালে একটা ছোট্ট মেয়ে ফুলের তোড়া আনলে রাহুল তাকে দেখে ভাবে আজ সে নন্দিনীকে তার মনের কথা বলবে, তাই একটা তোড়া কিনে নন্দিনীকে কল করে, কিন্তু নন্দিনী কল রিসিভ করে না। তার টেবিলে রক্ত পড়ে আছে। দিবা কি তাহলে নন্দিনীকেও মেরে ফেললো? রাহুল নন্দিনীর বাসায় এসে কলিং বেল বাজায়। অনেকক্ষণ পর নন্দিনী দরজা খুললে রাহুল হুট করেই তাকে প্রপোজ করে দেয়। তখনই ভেতর থেকে জামা ঠিক করতে করতে ভারত বেরিয়ে আসে। রাহুল তার মনের কথা বলতে অনেক দেরি করে ফেলেছে। টেবিলে আসলে ওয়াইন পড়ে আছে, যেটা দেখতে রক্তের মতো মনে হচ্ছিল। ভারতের ফোনে নোটিফিকেশন আসে যে বিন্দু মুভ করছে। ভারত রাহুলকে নিয়ে দ্রুত বেরিয়ে পড়ে। রাহুল কিছুতেই এটা মানতে পারছে না। সে ভেবেছিল বোনের মৃত্যুর পর হয়তো ভারত ভালো হয়ে যাবে। ভারত রাহুলকে বলে এসব ভুলে কেসে ফোকাস করো। পাহারায় পুলিশদেরকে বলে জলদি ভেতরে গিয়ে চেক করো। পুলিশরা ভেতরে গিয়ে দেখে মিনিস্টারের ছেলের গার্ডরা সব বেহুশ হয়ে পড়ে আছে। আশেপাশে কোথাও বিন্দু নেই। দেবা তখন বিন্দুর হাত মুখ বেঁধে তাকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে। বিন্দু নিজেকে ছাড়াতে গঙ্গাচ্ছে। গল্প চলে আসে অতীতে। বিয়ের কয়েকদিন পর অফিস শেষে ওয়াইন শপে বসে দেবার এক বন্ধু জিজ্ঞেস করে তোর বিবাহিত জীবন কেমন যাচ্ছে? দেবা আফসোস করে বলে প্রথম প্রথম সব ভালোই ছিল, কিন্তু কয়েকদিন পরেই শুরু হয় ঝামেলা। মা তো বিন্দুর চেহারাও দেখে না। আগে মা তালা মেরে রাখতো যেন দেবা কোথাও যেতে না পারে, কিন্তু এখন উল্টা বলে বিন্দুকে নিয়ে অন্য কোথাও চলে যায়। বড়লোক ঘরের আহ্লাদের মেয়ে বিন্দু এই ছোট্ট বাসায় মানিয়ে নিতে পারছে না। বিন্দুর প্ল্যান মতো সম্পত্তির ভাগ পেতে কেস ফাইল করে দেবার মায়ের হাতে দলিল দিলেই মা বলে এটা তোমার শ্বশুর জানতে পারলে মরেই যাবে, তাড়াতাড়ি লুকিয়ে রাখো। বিন্দু উল্টা তর্ক করে বলে এখন কি তার মরা পর্যন্ত অপেক্ষা করতে হবে নাকি? তখনই দেবা বাসায় ফিরে বিন্দুর মুখে এমন কথা শুনে কোষে একটা চড় মারে। বিন্দু পাল্টা দেবাকে মারতে গেলে দেবা বিন্দুর হাত মুচড়ে রুমে পাঠিয়ে দেয়। এসব গ্যাঞ্জাম কিভাবে সমাধান করবে সেটা নিয়ে ভাবতে ভাবতে বাসায় পুলিশ চলে আসে। দেবার বাবাকে গ্রেফতার করলে দেবা তাদেরকে বাধা দেয়, তাই দেবাকে ধরে নিচে শুইয়ে দেয়। বিন্দু ক্ষত বিক্ষত হয়ে রুম থেকে বের হয়। নিজেকে মেরে এই পরিবারের
উপরে নারী নির্যাতনের কেস দিয়ে দিয়েছে। বাপ রে, কি সাংঘাতিক! সম্পত্তির লোভে সব ভালোবাসা এক লাফে উবে গেল। কলোনির সবার সামনে পুলিশ দেবা আর তার বাবা মাকে গ্রেফতার করে নিয়ে যায়। দেবা বিন্দুর দিকে তাকিয়ে ভাবতে থাকে বাবা তাকে মানা করেছিল যে এই মেয়ের সাথে সম্পর্ক না রাখতে। তখন সেটা শুনলে আজ হয়তো এমন হতো না। বিন্দুও ব্যাগ গুছিয়ে বাসা থেকে চলে যায়। থানায় গিয়ে টানা হিচড়ায় দেবার মায়ের মঙ্গলসূত্র ছিঁড়ে যায়। দেবার মায়ের কাছে যেতে চাইলে অফিসার তাকে ধরে অনেক মারে। ছেলেকে এতটা মার খেতে দেখে মা হাহাকার করে কান্না করতে থাকে। বাবা এতটা অপমানে স্থির হয়ে বসে থাকে। তখন দেবার বন্ধুরা এসে তাদেরকে সামলায়। দেবা মার খেয়ে একদম নেতিয়ে যায়। বন্ধুরা উকিল ঠিক করিয়ে কোনো রকমে তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসে। অটো করে বাসায় বাবা আর মাকে নামিয়ে দিয়ে ভালোবাসার মানুষের দেওয়া আঘাত ভুলতে দেবা ওয়াইন শপে আসে। সেখানে টিভিতে এক টক শো চলছিল। প্রতিবেশী সেই চাচা বলে আইন মেয়েদের নিরাপত্তার জন্য অনেক নিয়ম কানুন বানিয়েছে, কিন্তু কিছু মেয়ে সেগুলোর অপব্যবহার করছে। মিথ্যা অপরাধে একটা ছেলের জীবন শেষ করে দেয়। আমার মতে এসব মেয়েকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। একজনকে শিক্ষা দিলে বাকিরাও ভয় পেয়ে যাবে। আমার ছেলে একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু ওই মেয়ে বিয়ের পর অন্য কারোর সাথে সম্পর্কে জড়ায়। এটা আমার ছেলে জানতে পেরে গায়ে হাত তুললে সেই মেয়ে আমার নামে কেস ফাইল করে। তাতে অবশ্য আমি ঘাবড়াইনি, কিন্তু আমার ছেলে এসব সহ্য করতে না পেরে ক্ষমা চেয়ে একটা চিঠি লিখে নিজেকে শেষ করে দেয়। অপরপক্ষ সহানুভূতি দেখিয়ে বলে কিন্তু এমন একটা ভুলের জন্য সবাইকে শাস্তি দিলে অনেক মানুষকে হারাতে হবে। দেবার বন্ধুরা অনেক বুঝিয়ে শুনিয়ে দেবাকে বাসায় পাঠায়। বাসায় ঢুকতেই দেখে টিভিতে গ্রেফতারের নিউজ দেখে বাবা আর মা কান্না করছে। তার জন্য আজ বাবা মায়ের চোখে পানি। সেটা সহ্য করতে না পেরে দেবা আবারও বেরিয়ে পড়ে। নেশা করে মাতাল হয়ে বিন্দুর বাসায় এই অপমানের হিসাব নিকাশ করতে আসে, কিন্তু বাসায় তখন তালা মারা। নেশার ঘোরে কোনো রকমে বাইক চালাতে চালাতে একটা ডাস্টবিনে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। পিঠে কাঁচ ফুটে রক্ত বের হলেও দেবার কিচ্ছু যায় আসে না। জীবন তাকে যে কষ্ট দিয়েছে তার কাছে এটা কিছুই না। এতদিনে তিলে তিলে গড়া মান সম্মান সব শেষ হয়ে যাওয়ায় বাবা গ্যাস অন করে দেয়। দেবা খালি পায়ে হেলে দুলে শিবার কাছে আসে। শিবা পরম যত্নে তাকে চাদর আর টুপি পরিয়ে দেয়। ঠিক তখনই দেবার বাসায় জোরে একটা ব্লাস্ট হয়। শিবার পরিবারের সাথেও এমনই হয়েছিল। সেটা মানতে না পেরে শিবাও আগুনে দৌড় মারে। মাতাল থাকায় দেবা সবই দেখে, কিন্তু হুঁশ না থাকায় কিছুই করতে পারে না। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে দেখে বাসার সামনে অনেক ভিড়। একটু এগোতেই দেখে সামনে 3টা লাশ। একটা লাশ থেকে বাবার হাত ঝুলে পড়ে। দেবার দুনিয়া যেন সেখানেই থমকে যায়। ছোট একটা হাসি খুশি পরিবারের স্বপ্নই সে দেখেছিল, আজ সেটা এক নিমিষেই শেষ হয়ে গেল। কষ্টে দেবা সেখান থেকে দৌড়ে পালায়। মন্দিরের এক ফুল বিক্রেতা চাচির কোলে মাথা রেখে ঘুমিয়ে যায়। চাচিও তাকে মায়ের মতো আদর করলে দেবা ভাবে তার মাই তাকে আদর করছে। পরিবারকে হারিয়ে দেবা একদম পাগল হয়ে যায়। রাস্তায় যেখানে সেখানে শুয়ে থাকে, যেখানে যা পায় তাই খায়। এক বাচ্চা মেয়ে বিস্কুট দিলে দেবা ভাবে তার মা এসেছে, তাই মেয়েটাকে জড়িয়ে ধরে। লোকজন তাকে ছেড়ে ধরা ভেবে গণপিটুনি দেয়। দেবার কানে সব সময় মায়ের আওয়াজ বাজতে থাকে। বাবা মায়ের জ্বলন্ত দেহ দেবার চোখের সামনে ভেসে ওঠে। এই কষ্ট সহ্য করতে না পেরে চলন্ত ট্রেন থেকে নদীতে ঝাঁপ দেয়। ভেসে ভেসে তীরে এসে পৌঁছানোর অনেকক্ষণ পর দেবার জ্ঞান ফেরে। চোখে একটা আলো এসে পড়ে। সূর্যের আলো একটা কাচের উপরে পড়ায় সে আলো দেবার চোখে লাগে। সামনে দেবতার মূর্তি দেখে দেবা কান্না করতে করতে মূর্তির কাছে গিয়ে বলে আমার বাবা মাকে ফিরিয়ে দাও। আমি তো শুধু ওকে ভালোবেসেছিলাম। যারা আমাকে জন্ম দিয়েছিল আমি তাদের প্রাণ নিয়ে নিয়েছি। আপনি সব দেখছেন কিন্তু কিছু করছেন না। রেগে ধুলো ছড়িয়ে বলে জেগে ওঠো। যখন কোনো পুরুষ অন্যায় করে তুমি নতুন অবতার নিয়ে দুনিয়াতে আসো। আর আজ তোমার সামনে এই নারীরা যে পাপ করছে তার কি হবে? তুমি বসে বসে সব দেখবে। বলেই প্রচন্ড রেগে পাশের কলা গাছ টেনে ওঠাতেই সেই অদ্ভুত মুখোশটা পড়ে যায়। দেবতার কোনো সাড়া না পেয়ে রেগে মূর্তির উপরে কাঁচ ভেঙে দেবতাকে জাগতে বলে। তবুও কোনো লাভ হচ্ছে না দেখে হঠাৎ কি মনে করে মূর্তির দিকে তাকাতেই দেখে ভাঙা আয়নায় তাকেই দেখা যাচ্ছে। নিজেকেই এখন দেবতা মনে করে মূর্তি থেকে ডুগডুগি সহ ধারালো ত্রিশূলটা কেড়ে নিয়ে মাটিতে পড়া মুখোশ পরে শয়তানের মতো হাসতে থাকে। আর এই দিন থেকেই জন্ম হয় সাইকো দেবার। গল্প চলে আসে বর্তমানে। দেবা হাত মুখ বাঁধা বিন্দুকে ঘাড়ে উঠিয়ে নিয়ে আসে জঙ্গলের এক লুকানো আস্থানায়। বিন্দুকে ছটফট করতে দেখে মুখের কাপড় সরাতেই বিন্দু যেই না দেবা বলে ডাক দেয়, দেবা তাকে শাকচুন্নি বলে ডাকে। পর মুহূর্তেই নিজেকে সামলে মাথায় কাচের বোতল ভেঙে বলে এই মেয়ে আমার বাবা আর মাকে মেরে ফেলেছে। ওকে আমি আর ভালোবাসি না। এদের মতো মেয়ের জীব কেটে দেওয়া উচিত। আমাদের মতো ছেলের জীবন নষ্ট করতে এদের হৃদয় কাঁপে না। চুন থেকে পান খসলেই মেসেজ করে পুলিশ ডাকে। এই জন্যই তো ওদের আঙ্গুল কেটে নিয়েছি। আগে দোষটা ছেলে না মেয়ের সেটা দেখতে এদের সবার মেসেজ হ্যাক করলে দেখি এরা সবাই মেয়েদের নিরাপত্তার আইনকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করছে। তোমার মা তোমাকে এমন বানিয়েছে।
নিয়েছে তাই না? এত সুন্দর অভিনয় করেছো যে আমি বুঝতেও পারিনি। যদি তুমি আমাকে সত্যিই ভালোবাসতে তাহলে আমার সাথে এত বড় অন্যায় কখনোই করতে পারতে না। এদের কথার মাঝে হঠাৎ একটা লোক প্লেট বাড়িয়ে বলে আমাকে কয়টা খেতে দাও। বিন্দু ভয়ে কাঁপতে থাকে। দেখা যায় এটা বালরামের সেই লোক যে বিন্দুকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছিল। এই লোকের এমন হাল দেখে বিন্দু আর সহ্য করতে না পেরে কোন রকমে উঠে দৌড়ে দেবার বুকে মাথা দিয়ে বলে তুমি আমাকে ভুল বুঝছো, আমি তোমাকে ধোকা দেইনি, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, চলো আমরা এসব ভুলে দূরে কোথাও চলে যাই। দেবা হঠাৎ বেশ নরম হয়ে যায়, বিন্দুকে বুকে জড়িয়ে হ্যাঁ বলে মাথা নাড়ায়। ভারত তখন লোকেশন ফলো করতে করতে সেই আস্থানায় এসে দেখে দেবা আর বিন্দু সেখানে নেই। শহর থেকে মিসিং হওয়া সব লোক একটা রুমে বন্দি। বিন্দুর সেই লোকেশন ট্র্যাকার নিচে পড়ে আছে। ভারত কি যেন ভেবে বলে আমি জানি দেবা বিন্দুকে কোথায় নিয়ে গেছে, কিন্তু কেন নিয়ে গেল? দেবা বিন্দুর চোখের উপর থেকে কাপড় সরাতেই বিন্দু ভয়ে আটকে ওঠে, কারণ দেবা তাকে ঝর্ণার একদম কোনায় দাঁড় করিয়েছে। দেবা হাসতে হাসতে বলে যদি আমি ভুলেও যাই যে তুমি আমার বাবা মায়ের মৃত্যুর কারণ, তবুও আমি তোমার সাথে থাকতে পারবো না, চলো এর থেকে ভালো আমরা একসাথে মারা যাই। বিন্দু ভয়ে পালাতে গেলে দেবা তার শিকল টেনে ধরে। বিন্দু কাকুতি মিনতি করে বলে আমি সব ঠিক করে দেব, দয়া করে এসব বন্ধ করো। তখনই ভারত আর রাহুল চলে আসলে দেবা বিন্দুকে টেনে তার গলায় চাকু ধরে ভয় দেখায়। তবে বিন্দুকে কানে কানে বলে এই চাকু ওদের ভয় দেখানোর জন্য। ভারত হেসে বলে তুমি কাকে ভয় দেখাচ্ছ? আমি খুব ভালো করে জানি তুমি এই মেয়েকে মারবে না, কারণ একে মারলে অনেক আগেই মারতে পারতে। দেবা হেসে বলে সত্যি যাই হোক, কিন্তু আমার ভয় মানুষের মনে আজীবন থাকবে, বলে হাত মেলে হাসতে শুরু করে। শয়তান বিন্দু চাকু কেড়ে নিয়ে দেবার বুকে জোরে একটা পোস্ট দিয়ে ভারতকে বলে ওকে গুলি করে মেরে ফেলছেন না কেন? আবারও বিন্দু থেকে ধোকা পেয়ে দেবা রেগে বলে তোমাকে তো সেদিনে মেরে ফেলা উচিত ছিল। গল্পের প্রথমে দেখানো সেই মেয়েটা আসলে বিন্দু নিজেই ছিল। ভালোবাসার খাতিরে সেদিন সে বিন্দুকে ছেড়ে দিয়েছিল, তবে আজ সে বিন্দুকে ছাড়বে না, তাই শিকল টেনে ঝর্ণার দিকে যেতে চায়। ভারত আর না পেরে পরাপর দুটা গুলি করে, তবুও সে থামে না। নিজেকে কিছুটা সামলে ভারতের দিকে তাকাতেই ভারত বুকে গুলি করতেই দেবা মারা যায়। বিন্দু কোনো রকমে হাঁপাতে হাঁপাতে দেবার হাত থেকে শিকল খুলতে গেলে দেবার এমন অবস্থা দেখে তার মনে পড়ে দেবা বলেছিল বিন্দুকে দেখতে দেখতে ঘুমালে তার শান্তি লাগে। বিন্দু কান্না করতে করতে দেবার চোখ বন্ধ করে দিতেই দেবা আচমকা লাফিয়ে উঠে বিন্দুকে জড়িয়ে ধরে পানিতে লাফ দেয়। আর এটা এতটা গভীর খাত যে এখান থেকে কারোর বেঁচে ফেরা অসম্ভব। কয়েকদিন পরে ভারত প্রেস ব্রিফিং এ সাইকো কিলারের মৃত্যুর খবর বলতেই মিডিয়া রেগে বলে আপনি আগেও আমাদেরকে বোকা বানিয়েছেন, তাহলে আমরা আপনাকে এবার কেন বিশ্বাস করব? যদি সে সত্যিই মারা যায় তাহলে লাশ কোথায়? ভারত রেগে বলে আপনাদের মাঝে কেউ যদি প্রমাণ করতে পারে যে সে ওই খাদে পড়েও বেঁচে আছে, আমি এই চাকরি ছেড়ে দিব। ঠিক তখনই সবার ফোনে একটা মেসেজ আসে। মেসেজে দেবার মতোই মাস্ক পরা একজন বলে 10 দিনের মধ্যেই সারা দেশের মিথ্যা হ্যারাসমেন্টের কেস যদি না ফিরিয়ে নেওয়া হয় তাহলে আমি আবারও আমার হত্যাযজ্ঞ শুরু করব। দেখা যায় একটা ছেলে মুখোশ খুলে রেখে টাস্ক কমপ্লিট করে চলে যাচ্ছে। তাহলে কি সত্যি দেবা মারা গেছে, নাকি এটা দেবার বন্ধু অলোকের কাজ? এই মেসেজ দেখার পর থেকে দিন দিন হ্যারাসমেন্টের কেস কমতে থাকে, মানে মিথ্যা কেস করা মেয়েরা ভয়ে কেস উঠিয়ে নিচ্ছে। সবার এখন একটাই প্রশ্ন, দেবা আসলে কে, ভিলেন নাকি হিরো? কি মনে হয় আপনাদের? জানাতে ভুলবেন না। দেবা শুধু একটাই স্বপ্ন ছিল, বাবা মা বিন্দু আর তাদের ছোট্ট একটা মেয়েকে নিয়ে সুখের একটা দুনিয়া। কিন্তু এই দুনিয়ার মিথ্যা ফেমিনিজম তার থেকে সেটাও কেড়ে নিল। নারী অধিকার আসলে যাদের পাওয়া উচিত তারা আজীবন অবহেলিতই থেকে যায়, আর এর মূল কারণ হচ্ছে এই সুবিধা তারাই ভোগ করে যারা বাস্তবে কখনো অত্যাচারের শিকার হয় না, বরং নিজেরাই অত্যাচারী। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গল্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।